Swayam Prabha. Digital India. Educated India. আজকে আমরা একটা নতুন ক্যাটালাইটিক পাথওয়ে দেখব, যেটাকে বলা হয় থাকে হাইড্রোফরমাইলেশন। ফরমাইলেশন রিঅ্যাকশন। এই হাইড্রোফরমাইলেশন রিঅ্যাকশনটা ঠিক কি বোঝাতে চাইছে? হাইড্রোফরমাইলেশন রিঅ্যাকশনটা বোঝাতে চাইছে যে আমরা এরকম ভাবে একটা অ্যালকিন নেব, তার সাথে আমরা অবশ্যই একটা ক্যাটালিস্ট ইউজ করব এবং এর মধ্যে আমরা কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন এই দুটি গ্যাসকে ইউজ করব। এবং এই যে ক্যাটালিস্টটা ইউজ করা হয় সেটা আইদার রোহোডিয়াম বেসড বা কোবাল্ট বেসড ক্যাটালিস্ট দিয়ে আমরা ডিরেক্টলি এখানে আমরা পাবো সেটা হচ্ছে একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইড মানেটা কিরকম? 1 2 3 4 5 1 2 3 4 and then we have 5 here. এইটি আমরা পাবো, এটা হচ্ছে লিনিয়ার সিস্টেম। এবং এর সাথে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে আরেকটা ব্রাঞ্চড অ্যালডিহাইডও কিন্তু আমরা এখানে পেতে পারি, এটা হচ্ছে ব্রাঞ্চড। এবার কিরকম চাওয়া হচ্ছে কি, লিনিয়ার অ্যালডিহাইডটাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাম্য হয় এবং এই কতটা লিনিয়ার পাবো কতটা ব্রাঞ্চ পাবো সেটা কিন্তু এই কার্বন মনোক্সাইড বা হাইড্রোজেন এই দুটি গ্যাসের পার্শিয়াল প্রেশারের ওপর বিশেষভাবে ডিপেন্ড করে। এটা কে প্রথম আবিষ্কার করেছিলেন? 1938 সালে ওটো রোলেন 1938-এ এটা আবিষ্কার করেছিলেন এবং তার পরবর্তীকালে এটার অনেক মডিফিকেশনস হয় এবং পরবর্তীকালে আমরা দেখব যে 1970 সালের দিকেই হাইড্রোফরমাইলেশন রিঅ্যাকশনের ম্যাক্সিমামটাই আমরা দেখব যে মোস্টলি রোহোডিয়াম বেসড ট্রাইঅ্যালকিল ফসফিনের ক্যাটালিস্ট দিয়ে করা হতো। ইনিশিয়ালি যখন করা হয়েছিল তখন এটা কোবাল্ট বেসড ক্যাটালিস্ট ছিল, কিন্তু আমরা দেখব 70-এর দশকে 1970-এর দিকে এটা মোটামুটি রোহোডিয়াম ট্রাইঅ্যালকিল ফসফিন লিগ্যান্ডস বেসড হয়ে যায়, ফসফিন বেসড ক্যাটালিস্ট। এই ধরনের সিস্টেমগুলো পরবর্তীকালে ইউজ হতে থাকে। এবার এই পুরো পাথওয়েটা যদি আমাদের ভাবতে হয় এটা কেন এতটা ইম্পর্টেন্ট, এটার মেন কারণ হচ্ছে যে অলমোস্ট বলা যেতে পারে 15 বিলিয়ন পাউন্ড অ্যালডিহাইড এইভাবে তৈরি হয়ে থাকে। তো অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে more than 15 billion pounds produced every year. প্রতি বছর এই পরিমাণ প্রোডাক্ট তৈরি হয়ে গিয়ে থাকে এবং এর একটা সিলেক্টিভিটি অন লিনিয়ার ভার্সেস ব্রাঞ্চড, কোন ধরনের অ্যালডিহাইডটা আমরা চাইছি সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এবং তার সাথে এই যে কমার্শিয়াল ক্যাটালিস্টগুলো সেগুলো রোহোডিয়াম বা কোবাল্ট বেস, এই কটাই হচ্ছে এর মেন মূল বৈশিষ্ট্য যেগুলো আমাদের চোখে পড়ে। এবং পরবর্তীকালে প্রফেসর রিচার্ড হেক এই বিষয়ে অনেক কাজ করেছিলেন এবং সেই এই হাইড্রোফরমাইলেশন রিঅ্যাকশন নিয়ে। তো আজকে স্পেসিফিক্যালি যে ক্যাটালিস্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা কোবাল্ট বেস ক্যাটালিস্ট, যেটাতে 4টে কার্বন মনোক্সাইড যুক্ত অবস্থায় আছে এবং এই যে রিঅ্যাকশনটা সেই রিঅ্যাকশনটা ফিক্সড। এই রিঅ্যাকশনটাই এটা কিন্তু আমাদের দেখতে পাওয়া যায় যে এটা কিন্তু এই ধরনের রিঅ্যাকশনই আমাদের মেনলি করবে। তো যেখান থেকে এই জিনিসটা তৈরি করা হয়ে থাকে সেটা হচ্ছে কোবাল্টের একটা ডাইমার CO2CO8, যে কোবাল্ট ডাইমার CO2CO8, এই ডাইমারটি ভেঙে
এবং তারপর হাইড্রোজেনেশন, হাইড্রোজেন অ্যাডিশন রিয়াকশন হয়ে যে মনোমারটি তৈরি হয়, যেটা অ্যাক্টিভ সাইট, সেটা হচ্ছে আমাদের কোবাল্ট H, এগুলো সব CO লিগ্যান্ড, হ্যাঁ, কার্বন মনোক্সাইড লিগ্যান্ড অ্যাটাচ অবস্থায় থাকে। এবার এইটাতে যখন আমাদের এই রিয়াকশনটা যখন শুরু হয়, তখন প্রথমেই তোমরা বুঝতে পারছো কি হবে, আমাদের একটা অ্যালকিন অ্যাডিশন করতে হবে, রাইট? তাহলে আমাদের অ্যাডিশন অফ অ্যালকিন হবে এবং তার থেকে একটা কার্বন মনোক্সাইড আমার এখানে বেরিয়ে যেতে হবে। এবার এই পুরো সিস্টেমটাতে কোবাল্টের অক্সিডেশন স্টেট কত? কোবাল্টের অক্সিডেশন স্টেট হচ্ছে আমাদের +1 এবং এই পুরো সিস্টেমটা হচ্ছে 18 ইলেকট্রন সিস্টেম। তাহলে অবশ্যই 18 ইলেকট্রন যে সিস্টেম, তার জন্যই আমাদের এই কার্বন মনোক্সাইডটা বেরোতে হবে, নইলে আমাদের ভ্যাকেন্ট সাইট তৈরি হবে না। কার্বন মনোক্সাইড যদি বেরিয়ে যায় তাহলে আমার কি তৈরি হবে? সেই কার্বন ডাইঅক্সাইডের ফাঁকা জায়গাটা কে অ্যাটাচ হবে? সেই কার্বন মনোক্সাইডের ফাঁকা জায়গাটা অ্যাটাচ হবে আমাদের অ্যালকাইনটি। এই অ্যালকাইনটি আমার অ্যাটাচড হলো, ঠিক আছে? তাহলে এটা আমাদের লিগ্যান্ড এলিমিনেশন এবং লিগ্যান্ড অ্যাডিশন, এই দুটোই, লিগ্যান্ড ডিসোসিয়েশন এবং লিগ্যান্ড অ্যাডিশন, এই দুটো স্টেপ একসাথে এই স্টেজে হচ্ছে। এবার যখন অ্যালকাইনটা এখানে চলে এলো, এরপর আমার এখানে কি হবে? এখানে হবে আমার এবার হচ্ছে মাইগ্রেটরি ইনসারশন। মাইগ্রেটরি ইনসারশন হবে এবং সেখানে আমাদের অবশ্যই একটা সাইট ভ্যাকেন্ট হবে। মাইগ্রেটরি ইনসারশন কার কার মধ্যে হবে? এইটা এবং এইটার মধ্যে আমাদের মাইগ্রেটরি ইনসারশন হবে এবং এই ইনসারশনের ফলে এই যে সাইটটা আছে, এই সাইটটা আমার ফাঁকা হয়ে যাবে। এই সাইটটা যদি আমার ফাঁকা হয়, অবভিয়াসলি এই ভ্যাকেন্ট সাইটটাতে আমার আবার একটা কোবাল্ট বেস কার্বন মনোক্সাইড কিন্তু আমাদের ওখানে অ্যাটাচ করতে হবে। তাহলে আমার লিগ্যান্ডটা কি তৈরি হলো? এই হচ্ছে আমার লিগ্যান্ড, ডাইরেক্টলি অ্যাটাচড অবস্থায় রয়েছে মেটালের সাথে, কার্বন কার্বন কার্বন, আমরা কার্বন কার্বন কার্বন, এটা আমরা ডিরেক্টলি 3 কার্বন সিস্টেম নিয়ে আলোচনাটা করছি, রাইট? তো আর তার সাথে আমার এই জায়গাটায় কার্বন মনোক্সাইড চলে এসেছে, আর যে 3টি কার্বন মনোক্সাইড ছিল সেই 3টি কার্বন মনোক্সাইডও আমার 3টি কার্বন ডাইঅক্সাইড ছিল, সেই 3টি কার্বন মনোক্সাইডও আমার এখানে থেকে যাচ্ছে। এরপর আমার আবার কি হবে? এরপর আমার হবে হচ্ছে মাইগ্রেটরি ইনসারশনের স্টেপ। এখানে আবার আমার একটা কার্বন মনোক্সাইড লাগবে এবং এই পুরো স্টেপটা হচ্ছে আমার মাইগ্রেটরি ইনসারশন। ইনসারশন কেন? কারণ আমরা ফরমাইলেশন করতে চাইছি। তাহলে ফরমাইল গ্রুপটা কোথায় ঢুকবে? ফরমাইল গ্রুপটা আমার ঢুকবে হচ্ছে ঠিক মেটাল এবং কার্বন যেখানে রয়েছে সেই জায়গাটাতে। তাহলে আমার কার্বন কোবাল্ট রইল, এক্সট্রা যে কার্বন মনোক্সাইড সেইটা আমার একটা সাইট অকুপাই করে নিল, আর বাকি যে 3টে কার্বন মনোক্সাইড তারা যেমন ছিল তেমনই রয়ে গেল। শুধু আমার এখানে একটা ফরমাইল গ্রুপ এন্ট্রি হলো CO এবং এখানে আমার আমার তাহলে 4টে কার্বন মনোক্সাইড বাউন্ড অবস্থায় রয়েছে আর এই গ্রুপটা এবার অ্যাডিশনাল অবস্থায় রয়েছে। এবার এই গ্রুপটাকে যদি বেরিয়ে যেতে হয়, এতক্ষণ আমরা কি করেছি? আমরা একটা কার্বন মনোক্সাইড এলিমিনেট করেছি ইয়ে থেকে, কোটেশন স্পিয়ার থেকে। 2টি ইকুইভ্যালেন্ট কার্বন মনোক্সাইড কিন্তু আমরা এই পুরো সিস্টেমটা লেখার সময় আমরা অ্যাডও করেছি, রাইট? তাহলে এবার আর কি অ্যাড করতে হবে? এখানে আমরা বুঝতেই পারছো, এই রিয়াকশনটা আমরা দেখালাম যে আমার হাইড্রোজেন আসবে। হাইড্রোজেন যদি আসতে হয় বা হাইড্রাইড যদি আসতে হয়, তাহলে অবশ্যই সেখানে আমাদের একটা হাইড্রোজেন অ্যাডিশনের একটা স্টেপ থাকতে হবে। যদি হাইড্রোজেনের অ্যাডিশনের স্টেপটা হয়, এবং হাইড্রোজেনের অ্যাডিশনের স্টেপটা হতে গেলে কি করতে হবে? এক হচ্ছে প্রথম যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে যে কার্বন মনোক্সাইড কোবাল্ট +1 অক্সিডেশন স্টেটে আছে এবং এখান থেকে যদি আমাদের হাইড্রোজেন অ্যাডিশন করতে হয়, তাহলে হাইড্রোজেনের অ্যাডিশন সবসময় আমরা জানি এটা অক্সিডেটিভ অ্যাডিশন হয়ে থাকে। তাহলে এর পরের স্টেজে যদি হাইড্রোজেন অ্যাডিশন করতে হয়, তাহলে অবশ্যই আমার একটা সাইটে একটা হাইড্রাইড যাচ্ছে, কিন্তু তাহলেই আমার 6 কোঅর্ডিনেশন ফিল আপ হয়ে যাচ্ছে। তার মানে আরেকটা হাইড্রাইডকে যদি আমার অ্যাড করতে হয়, তাহলে আমার এখানে একটা কার্বন মনোক্সাইড লিগ্যান্ডের ডিসোসিয়েশন কিন্তু হবে। তাহলে এখানে আমার কার্বন মনোক্সাইড বেরিয়ে গেল এবং তাতে আমার হাইড্রোজেন অ্যাড হয়ে গেলে আমার নতুন যে লিগ্যান্ডটা আমি পেলাম, নতুন যে কমপ্লেক্সটি পেলাম, এখানে আমার এই জিনিসটি যেমন ছিল তেমন রইল, আর আমার 2টি হাইড্রাইড অ্যাড হয়ে গেছে আর 3টি কার্বন মনোক্সাইড যেমন ছিল তেমনই আছে। এরপরে স্টেপটা তোমরা বুঝতেই পারছো, আমার ফাইনাল প্রোডাক্টের কাছাকাছি আমরা চলে এসেছি এবং এই স্টেজটা কি হচ্ছে? আমার এই স্টেপটায় অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন স্টেট +1 থেকে আমার +3 হয়েছে। তার মানে এটা কিন্তু আমার অক্সিডেটিভ অ্যাডিশন একটা স্টেট, অক্সিডেশন অ্যাডিশন অফ হাইড্রোজেন, এবং তার সাথে আমার লিগ্যান্ড ডিসোসিয়েশন, কার্বন মনোক্সাইড কিন্তু আমাদের ডিসোসিয়েট করেছে। এরপরে
ফাইনাল প্রোডাক্টে কি হবে, ফাইনাল প্রোডাক্টে আমার অ্যালডিহাইডটা বেরিয়ে যাবে। অ্যালডিহাইডটা যদি বেরিয়ে যায় তাহলে এবং তার সাথে কি হতে হবে, অ্যালডিহাইড মানে প্রোডাক্ট আমার ফর্ম হবে, এই গ্রুপটি এবং হাইড্রাইড একসাথে অ্যালডিহাইড ফর্ম করে প্রোডাক্ট ফর্ম করে দেবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোবাল্ট+3 থেকে অ্যাক্টিভ ক্যাটালিস্টে কিন্তু কোবাল্ট+1 রয়েছে। তার মানে এখানে আমার অক্সিডেটিভ অ্যাডিশন হয়েছে, যেহেতু পরের স্টেপে যদি আমার স্টার্টিং মেটেরিয়ালে ফেরত যেতে হয় তাহলে আমার পরের স্টেপটা অবশ্যই হতে হবে আমাদের রিডাকটিভ এলিমিনেশন স্টেপ। তার মানে এই যে স্টেপটা এইখান থেকে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড, এই স্টেপটা হবে আমার যে আমার অ্যালডিহাইডটা বেরিয়ে যাচ্ছে, HC ডাবল বন্ড 1 2, রাইট। তার মানে আমার একটা অ্যালডিহাইড তৈরি হয়ে গেল, আমার একটি অ্যালডিহাইড তৈরি হলো এবং তার সাথে আমার একটা হাইড্রোজেন রয়ে গেল সিস্টেমে, এবং এই হচ্ছে আমার স্টেপ, এবং এইটা আমার হয়ে গেল হচ্ছে রিডাকটিভ এলিমিনেশন স্টেজ। তার কারণ অক্সিডেশন স্টেট +3 থেকে +1-এ চলে গেছে। এবং এদের মধ্যে রেট ডিটারমাইনিং স্টেপ কোনটা, রেট ডিটারমাইনিং স্টেপ হচ্ছে এই স্টেটটি, রেট ডিটারমাইনিং স্টেপ। এই স্টেপটা হলো আমার রেট ডিটারমাইনিং স্টেপ, যেখানে দেখছি যে হাইড্রোজেন এবং কার্বন মনোঅক্সাইডের পার্শিয়াল প্রেশারের ওপর কিন্তু বিশেষভাবে এটা ডিপেন্ড করছে। এবার একটা ব্যাপার হচ্ছে যে যদি এই পুরো সিস্টেমটাতে যদি কার্বন মনোঅক্সাইডের যে রেশিও, কার্বন মনোঅক্সাইডের যে প্রেশার, সেটাকে যদি আমরা দেখি কীরকম হতে পারে, আমরা দেখব যে কার্বন ডাইঅক্সাইড প্রেশার যদি কার্বন মনোঅক্সাইডের প্রেশার যদি 3 অ্যাটমসফিয়ার আর কার্বন মনোঅক্সাইডের প্রেশার 90 অ্যাটমসফিয়ার থাকলে লিনিয়ার ইজ টু ব্রাঞ্চ, লিনিয়ার ইজ টু ব্রাঞ্চ যেটা, সেটার রেশিওটা কীভাবে চেঞ্জ হয় দেখো। যখন আমার পার্শিয়াল প্রেশার কার্বন মনোঅক্সাইডের অনেকটা কম, সেক্ষেত্রে আমরা দেখব যে এই রেশিওটা হয়ে থাকে অলমোস্ট 1:1.6:1, আর যখন পার্শিয়াল প্রেশারটা বেশি তখন এটা অলমোস্ট 4.4:1, মানে অলমোস্ট 80% আমার প্রোডাক্ট হচ্ছে আমার লিনিয়ার অ্যালকিন, আর ব্রাঞ্চ অ্যালকিনের অ্যামাউন্টটা অনেকটা কম। কিন্তু যে মুহূর্তে আমার পার্শিয়াল প্রেশারটা কার্বন মনোঅক্সাইডের অনেকটা কম, সেক্ষেত্রে আমরা দেখবো যে অলমোস্ট 60-40 অ্যামাউন্ট অফ প্রোডাক্ট তৈরি হচ্ছে। তার কারণ যদি আমার পার্শিয়াল প্রেশারটা কম থাকে তাহলে আমরা দেখবো যে ব্যাকওয়ার্ড রিয়াকশনগুলো অনেক বেশি ফেভার্ড হবে। ব্যাকওয়ার্ড রিয়াকশনগুলো ফেভার্ড হওয়া মানে হচ্ছে আমার এখানে যে হাইড্রাইডটা মাইগ্রেট করছিল, ব্রাঞ্চ অ্যালকিন মানে হওয়ার, ব্রাঞ্চ অ্যালকিন ফর্ম করা মানেটা কি, মানেটা হচ্ছে যে এইখানে আমার কার্বনটা টার্মিনাল কার্বনের সাথে অ্যাড না হয়ে আমার ব্রাঞ্চড মানে আলফা পজিশনে বাইন্ড না করে আমার বিটা পজিশনে বাইন্ড করবে। ন্যাচারালি আমার এখানে আর একটা মিথাইল গ্রুপ থাকবে এবং এই কার্বনটা মেটালের সাথে বাউন্ড অবস্থায় থাকবে। তাহলে বুঝতেই পারছো যে কার্বন মনোঅক্সাইডের প্রেশার যদি সাফিসিয়েন্ট না থাকে তাহলে কিন্তু এই লিনিয়ার আর ব্রাঞ্চড অ্যালকিনের এই পুরো ঘটনাটা ঘটবে। এবং এই পুরো এই যে কমপ্লেক্সেশনটা, এটা মোস্টলি আমরা দেখতে পাবো কি কি জিনিসের উপর ডিপেন্ড করছে। এর যে রেট, যে অ্যালডিহাইড ফরমেশনের যে রেট, ধরো যদি রেট ইকুয়েশনটা আমরা এর ভাবার চেষ্টা করি, এর রেট ইকুয়েশনটা হচ্ছে ডিডিটি অফ অ্যালডিহাইড কনসেন্ট্রেশন, যেটা সেটা আমার রেট কনস্ট্যান্ট, তার সাথে আমার কোবাল্টের ক্যাটালিস্ট কতটা আছে, হাইড্রোজেন গ্যাস কতটা আছে, এগুলো যেমন ডিরেক্টলি অ্যাটাচড অবস্থায় থাকছে, তার সাথে আমার কনসেন্ট্রেশন অফ অ্যালকিন কতটা আমি অ্যালকিন নিয়েছি, এবং আমার কার্বন মনোঅক্সাইডের পার্শিয়াল প্রেশারের রেসপেক্টে এটা টু দি পাওয়ার কার্বন মনোঅক্সাইডের কনসেন্ট্রেশনের রেসপেক্টে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে থাকে, রাইট। তো এই প্রেশারগুলো এই হাইড্রোজেনের প্রেশার যত আমি বাড়াতে থাকবো তত আমরা দেখতে পাবো যে এই ফ্রন্ট রিয়াকশনটা অনেক বেশি বাড়তে থাকবে, রাইট। এবং এই একইভাবে হাইড্রোজেনের মতো কার্বন মনোঅক্সাইডও কিন্তু এই রিয়াকশনটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, রাইট। যেটা আমরা বললাম যে এই লিনিয়ার ভার্সেস ব্রাঞ্চের যে ব্যাপারটা আমরা আলোচনা করলাম, সেই লিনিয়ার ভার্সেস ব্রাঞ্চ অ্যালকিন সিস্টেমটা খুব কমন, এবং এখানে কিন্তু আমাদের অ্যালকিনের যেটা হয়ে থাকে যে আমাদের আইসোমারাইজেশনও হতে পারে, মানে টার্মিনাল থেকে আমরা ব্রিজড অ্যালকেন পর্যন্ত পেতে পারি। এই হচ্ছে আমার হাইড্রো ফর্মাইলেশন যে রিয়াকশনসগুলো আছে, সেই রিয়াকশনসগুলোর মেজর ড্রব্যাক। এবার এইটা যখন এটা হচ্ছে বেসিক্যালি HCO/CO4, যেখানে সবকটা লিগ্যান্ড যদি তুমি ভাবো, কোবাল্টের অক্সিডেশন স্টেট +1,
কোবাল্টটা কম্পারেটিভলি ইলেকট্রন রিচ এবং সেখানে আমার 4খানা পাই অ্যাসিডিক লিগ্যান্ড যুক্ত অবস্থায় রয়েছে, যারা সবসময় ইলেকট্রন ডেন্সিটি কোবাল্ট সেন্টারের ওপর থেকে ড্র করে নেয়। এবং কোবাল্টের যেহেতু এবং কোবাল্টটা প্রোন টু গেট অক্সিডাইজড, কারণ হায়ার অক্সিডেশন স্টেটে যেতে পারে, কোবাল্ট প্লাস 3 অব্দি যেতে পারে, যেটা ছিল আমাদের একটা বিশেষভাবে অ্যাডভান্টেজ। এই লিগ্যান্ডটাকে এর পরবর্তীকালে যখন কেমিস্ট্রিটা ইভলভ করে সেই সময় যেটা করা হয়, কোবাল্ট বেস ক্যাটালিস্টটি রাখা হয়, কার্বন মনোক্সাইডটা 4টের জায়গায় 3টে করা হয় এবং তার সাথে অ্যালকিল ফসফিন লিগ্যান্ডস আমাদের যুক্ত করে দেওয়া হয় এবং যুক্ত করে দেখার চেষ্টা করা হয় যে অ্যাডভান্টেজটা কোথায়। এটাতে দেখা গেছে যে যখন তোমার এই অ্যালকিলেটেড ফসফিন জাতীয় লিগ্যান্ডগুলো আমরা ইউজ করছি, তখন আমরা দেখতে পাবো যে কোবাল্টের উপর ইলেকট্রন ডেন্সিটিটা অনেকটা বেড়ে যাবে এবং সেটাই PR3 গ্রুপটা কিন্তু আমাদের সেটা মিটিগেট করতে পারে বা সেটাকে কন্ট্রোল করতে পারে। বাট কার্বন মনোক্সাইডের সংখ্যা একটি মাত্র কমেছে, তার মানে কার্বন ডাইঅক্সাইডের পাই অ্যাসিডিটিও থাকছে। আবার কোবাল্টের সাথে যেহেতু আমাদের একটা PR3 টাইপের লিগ্যান্ড আছে এবং সেটা যদি স্ট্রং সিগমা ডোনার হয়, তাহলে হাইড্রোজেনটার অ্যাজ এ হাইড্রাইড বেরিয়ে যাওয়ার চান্সটাও অনেকটা বেড়ে যায়, যেটা কিন্তু এই স্টেপটাতে খুব দরকার। এখানে যদি এই 3টি কোবাল্টের 3টি কার্বন মনোক্সাইডের জায়গায় একটি আমাদের স্ট্রং সিগমা ডোনার গ্রুপ থাকে, তাহলে কিন্তু এই হাইড্রাইডটা বেরিয়ে গিয়ে এই মাইগ্রেটরি ইনসারশনটা হওয়া কিন্তু অনেকটা ইজি হয়ে যেতে পারে, রাইট? তার মানে বেসিক্যালি হাইড্রাইডিক নেচার যেটা রয়েছে হাইড্রোজেনের এই কমপ্লেক্সের মধ্যে, সেটা কিন্তু প্রচণ্ডভাবে অ্যাডভান্টেজিয়াস এবং যার জন্য ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে আমরা অ্যালডিহাইড স্টেজে থামতে পারবো না, রাদার ওটা ফার্দার রিডিউসড হয়ে যাবে এবং রিডিউসড হয়ে আমাদের অ্যালকোহল জাতীয় কম্পাউন্ড তৈরি করতে পারে। তাহলে মডিফাইড যে প্রসেসটা সেটা আমরা কিভাবে স্টার্ট করতে পারি? আমরা কোবাল্ট বেস কমপ্লেক্স যেটা ভেবেছিলাম, যেটা এইখানেও স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে ছিল, সেই একই কমপ্লেক্স নিয়ে আমরা শুরু করব এবং সেক্ষেত্রে আমার এখন নতুন ক্ষেত্রে আমার কি থাকবে? 3টে কার্বন মনোক্সাইড থাকবে, রাইট? আর একটা হাইড্রাইড থাকবে এবং একটা PR3। তো সে অনুযায়ী আমরা সাজিয়ে নিলাম পুরো সিস্টেমটাকে। আমাদের এখানে হাইড্রাইড একটা বাউন্ড অবস্থায় রয়েছে, আমরা এইখানটা কার্বন মনোক্সাইড করলাম, হাইড্রাইড করলাম, PR3 করলাম এবং তার সাথে আমার কার্বন মনোক্সাইডগুলো বাউন্ড অবস্থায় রয়ে গেল। এবার এর পরের স্টেজে আবার আমরা দেখতে পাবো এখানে আমার যদি অ্যালকিন অ্যাডিশন করতে হয় এবং তাহলে আমাদের অবশ্যই একটা সাইড ভ্যাকেন্ট করতে হবে, রাইট? তো তার জন্য আমার কার্বন মনোক্সাইড একটি বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আমার এখানে অ্যালকিনটা অ্যাডিশন হবে। অক্সিডেশন স্টেটের কি ব্যাপারটা হচ্ছে সেটা আমরা এক্ষুনি ক্যালকুলেট করব, রাইট? এইটি রইল, একটি কার্বন মনোক্সাইড বেরিয়ে গেছে, বাকিগুলো আমাদের আনঅল্টার্ড অবস্থায় রয়ে গেল। PR3 আমাদের কার্বন মনোক্সাইড আনঅল্টার্ড অবস্থায় রয়ে গেছে। অক্সিডেশন স্টেট কোনো রকমের চেঞ্জ নেই, অক্সিডেশন স্টেট কিন্তু আমার কোবাল্টের কিন্তু +1ই রয়েছে। এবার যেহেতু এই PR3 লিগ্যান্ডটা এখানে ইউজ করা হচ্ছে এবং PR3 যদি ধরো PMe3 জাতীয় লিগ্যান্ড হয় যারা খুব স্ট্রং সিগমা কোঅর্ডিনেটিং, তাহলে আমরা দেখব যে সেক্ষেত্রে আমার এই যে হাইড্রাইডিক নেচারটা বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে আমার ব্রাঞ্চ অ্যালকিনের জায়গায় লিনিয়ার অ্যালকিন তৈরি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে, কারণ মাইগ্রেটরি ইনসারশনটা আমার হতে হবে। এখানে আমার মাইগ্রেটরি ইনসারশন হচ্ছে এবং তার সাথে অবশ্যই একটা ভ্যাকেন্ট সাইটে আমার কার্বন মনোক্সাইডকে অ্যাডও করতে হবে। তাহলে আমার ফাইনাল প্রোডাক্টটা কি তৈরি হয়ে যাবে? ফাইনাল প্রোডাক্টটা তৈরি হয়ে গেল আমার এইখানে আমার লিগ্যান্ড বাউন্ড অবস্থায় রয়ে গেছে, মেটালের সাথে লিগ্যান্ডটা বাউন্ড অবস্থায়, সরি এটা 3টে কার্বন হবে না, এবং এখানে আমার কার্বন মনোক্সাইড রইল আর এই দুটি কার্বন মনোক্সাইড আনঅল্টার্ড থাকছে কার্বন মনোক্সাইড এবং তার সাথে আমার PR3 যেমন যুক্ত অবস্থায় ছিল তেমন থাকবে। এবং এখানেও আমরা দেখবো যে অক্সিডেশন স্টেট কিন্তু +1। এরপর যে স্টেপটা, সেই স্টেপটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সেটা কি? ফরমাইলেশন স্টেপ। সেখানে কি হবে? আবার একটা মাইগ্রেটরি ইনসারশন আমার হতে হবে, আরেকটা মাইগ্রেটরি ইনসারশন আমার এখানে হতে হবে এবং সেই মাইগ্রেটরি ইনসারশন হলে অবশ্যই এখানে আমার কার্বন মনোক্সাইড অ্যাড হয়েছে এক ইকুইভ্যালেন্ট এবং মাইগ্রেটরি ইনসারশনটা কার হবে? মাইগ্রেটরি ইনসারশনটা হবে একটি কার্বন সংখ্যা আমার এখানে কিন্তু বেড়ে যাবে, তার মানে আমার এখানে হয়ে যাবে এটা 3 কার্বন যুক্ত হতে থাকবে, 3 কার্বন যুক্ত হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা
তাহলে ব্যাপারটা কিভাবে ভাববো? ব্যাপারটা আমরা যেভাবে ভাবতে পারি এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমাদের এই কার্বন মনোক্সাইডটা এর মাঝখানে ইনসার্ট হবে, তাহলে সিও রইল আমার, এবং এইখানে আমার একটা সি ডবল বন্ড ও ঢুকে গেল, দুটি কার্বন সংখ্যা 1 2, এবং এখানে আমার আর রয়ে গেল, এবং এই জায়গাটা যদি হতে হয় তাহলে আমার ভ্যাকেন্ট সাইড তৈরি হচ্ছে যেখানে আমার কার্বন মনোক্সাইড আবার অ্যাড হয়ে যাবে, এবং বাকি যে গ্রুপগুলো আছে তারা কিন্তু আমাদের আনঅল্টার্ড অবস্থায় থাকবে, রাইট? সেক্ষেত্রেও আমাদের 3টি কার্বন মনোক্সাইড রইল, আর আমার একটা ফরমাইল গ্রুপ ঢুকে গেছে এবং তার সাথে আমার PR3 অ্যাড হয়ে গেছে। এর পরের স্টেজটা কি হবে? এর পরের স্টেজে আমার যেটা হতে হবে হাইড্রোজেন অ্যাডিশন, রাইট? এখানে দেখো +1 অক্সিডেশন স্টেট মেনটেন্ড, এবং এইখানে যদি পরের স্টেজে আমি যাই আমায় একটা ভ্যাকেন্ট সাইট তৈরি করতে হবে, নইলে আমার হাইড্রোজেনের অ্যাডিশনটা করা অসম্ভব, এবং সেক্ষেত্রে একটা কার্বন মনোক্সাইড বেরিয়ে গিয়ে এই যে লিগ্যান্ডগুলো আছে বাকি লিগ্যান্ডগুলো আমার আনঅল্টার্ড থাকবে। তাহলে আমার কম্পাউন্ডটা তৈরি কি হবে? কোবাল্ট, রাইট? তাহলে আমার এখানে হাইড্রাইড ঢুকলো, এইখানে আমার একটা ফরমাইল গ্রুপ আছে, আর দুটি সিও যেমন থাকছে তার সাথে একটি PR3 যুক্ত অবস্থায় আছে। এরপর এইখানে তাহলে এটা কি হলো? +1 অক্সিডেশন স্টেট থেকে এখানে আমার +3 অক্সিডেশন স্টেটে চলে এলো, তার মানে এটা আমার অক্সিডেটিভ অ্যাডিশন হলো। এবার অক্সিডেটিভ অ্যাডিশন থেকে আমার যদি ফাইনাল প্রোডাক্টটি পেতে হয় তাহলে আমাদের কি হতে হবে? অবশ্যই আমাদের রিডাকটিভ এলিমিনেশন হবে, এবং সেক্ষেত্রে আমার বেরিয়ে যাবে আমার বেরিয়ে যাবে হচ্ছে একটি অ্যালডিহাইড আমার বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে আমার আবার অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্টটাকে তৈরি করে দিল। তাহলে দেখতে পারলে অলমোস্ট সিমিলার ওয়েতে এই পদ্ধতিতেও আমরা দেখতে পাবো যে অলমোস্ট সিমিলার ওয়েতে আমাদের এই পুরো সিস্টেমটা মেনটেন হয়ে থাকে, রাইট? এবার আমরা যদি পরের ব্যাপারটা ভাবি, এখানে একটা ছোট্ট পরিবর্তন করা দরকার। এখানে একটা জাস্ট টাইপো রয়েছে, সেটা হচ্ছে যে এই সিস্টেমটা ডাইরেক্টলি 2 কার্বন সিস্টেম হবে, কারণ ফরমাইল গ্রুপটা পরে অ্যাড হবে, রাইট? এটা তোমরা তোমাদের নোটবুকে চেঞ্জ করে নিও। তাহলে আমরা দেখতে পেলাম যে হাইড্রোফরমাইলেশনের রিঅ্যাকশনের সবকিছুই সেম হচ্ছে, যেটা আমরা HCO/CO4 ক্যাটালিস্ট নিয়ে আলোচনা করেছি। সিমিলার ক্যাটালিস্ট এটিও, কিন্তু এটার অ্যাডভান্টেজ হচ্ছে এই প্রেজেন্স অফ এই PR3 গ্রুপ। এই PR3 গ্রুপ থাকার জন্য এটা বিশেষভাবে হেল্প করছে প্রোডাক্টটাকে আমার লিনিয়ার অ্যালডিহাইডটাকে প্রডিউস করতে। এটা হলো আমাদের হাইড্রোফরমাইলেশন স্টেপ। এবার একইভাবে এই সিস্টেমটা আমরা যেটা বললাম, যেহেতু PR3 গ্রুপের একটা সিগমা ডোনার ক্যাপাবিলিটি বেড়ে যাওয়ার জন্য কি প্রবলেম হতে পারে? প্রবলেমটা খুব সিম্পল। প্রবলেমটা কিরকম? প্রবলেমটা হচ্ছে যে এইখানে যখন লিগ্যান্ডটা তোমার বাউন্ড অবস্থায় থাকছে, সেই মুহূর্তে এই যে প্রোডাক্টটি আমাদের তৈরি হয়েছে, যেটা হচ্ছে আমাদের এই অ্যালডিহাইডটি, সেইটি এসে বাইন্ড করবে এবং একটি সাইট ভ্যাকেন্ট করতে হবে। তার জন্য একটি কার্বন মনোক্সাইড বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আমরা দেখতে পাবো কোবাল্ট, এটি বাইন্ড করছে, এবং তার যেখানে বাকি যে লিগ্যান্ডগুলো আছে আমাদের আনঅল্টার্ড থাকলো, একটি শুধু সিও আমার বেরিয়ে যাবে, রাইট? এই ধরনের একটা কিন্তু আমাদের সিচুয়েশন তৈরি হয়ে যায়। এবং যখন লিগ্যান্ডটিকে এরকমভাবে বাউন্ড অবস্থায় থাকছে, তখন আমার প্রবলেমটা কোথায়? আমার প্রবলেমটা হচ্ছে এই যেটা আমি বললাম যে হাইড্রাইড যেটা রয়েছে, সেই হাইড্রাইডের এখন আমাদের কিন্তু যে হাইড্রাইডিক নেচার সেটা অনেকটা বেড়ে গেছে। তার মানে এবার এখানে হাইড্রোজেনেশন স্টেপটা চলে আসবে। হাইড্রোজেনেশন স্টেপ আসা মানে আমার প্রবলেম ক্রিয়েট হওয়া শুরু হবে। তাহলে আমার এখানে আরেকটা কার্বন মনোক্সাইড অ্যাড হবে, এই হাইড্রাইডটা এখানে মাইগ্রেট করে গেল, এবং তারপর আমরা দেখতে পাবো যে আমাদের 3টে সিও এবং লিগ্যান্ডটা বাউন্ড অবস্থায় থেকে যাবে। তাহলে কোবাল্ট, সিও, PR3, একটা কার্বন মনোক্সাইড আমি অ্যাড করেছি, এবং এইখানে আমার এই যে সিস্টেমটা,
এটা এই হাইড্রাইডটা মাইগ্রেট করে রিডিউস হয়ে এটা OH তৈরি করে দিলে অক্সিজেন লাইক ও টার্মিনাল দিয়ে যুক্ত অবস্থায় থেকে যাবে। এবং এইখানে আমার তাহলে কটা কার্বন ব্রাঞ্চড হয়ে গেল? এখন ব্রাঞ্চড কার্বনের সংখ্যা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। এখন আর আমার যে গ্রুপটা তৈরি হবে সেটা হচ্ছে যে এইখানে সিওটা ইনিশিয়ালি ছিল, এটা ডাইরেক্টলি অক্সিজেনের থ্রুতে বাইন্ড হয়ে যাচ্ছে, বাইন্ড হয়ে গিয়ে আমার এখন এখানে 3 কার্বন সিস্টেম তৈরি করে দিচ্ছে। তাহলে আমার এখানে যেটা ছিল 1 2 3, এখানেও 1 2 3 তৈরি হয়ে গেছে এবং এখানে আমার হাইড্রাইডটা কিন্তু রিডিউসড অবস্থায় চলে এসেছে। এর পরের স্টেপ কি? পরের স্টেপ তোমরা বুঝতেই পারছো, এরপরে আমার 5টা সাইড অকুপাইড অবস্থায় রয়েছে। কোবাল্টের অক্সিডেশন স্টেট +1, এখানেও +1 ছিল, কোনো চেঞ্জ নেই। তাহলে আমার এর পরের স্টেজে কি হবে? পরের স্টেজে আমায় যদি আমাকে হাইড্রোজেন অ্যাডিশন করতে হয় তাহলে অবশ্যই আমার কার্বন মনোক্সাইডটাকে এলিমিনেট করতে হবে এবং সেইভাবে করলেই একমাত্র আমরা দেখব যে আমাদের একটা সিচুয়েশন তৈরি হবে যেখানে কোবাল্টের সাথে ডাইরেক্টলি এই লিগ্যান্ডগুলো যুক্ত 1 2 3 লিগ্যান্ডটা যুক্ত অবস্থায় রইল। এখানে আমার হাইড্রাইড আর এই যেহেতু একটা সিও বেরিয়ে গেছে 3টে থেকে, তাহলে এখানে সিও থাকবে এবং PR3 থাকবে। এর পরের স্টেজটা কি? এর পরের স্টেজটা তোমরা জানো, এর পরের স্টেজটা আবার ব্যাক টু মাই ক্যাটালাইটিক সাইকেল, আমার পুরনো অ্যাক্টিভ ফর্ম আবার ফিরে আসবে। এটা হচ্ছে এইটা কিভাবে সম্ভব? এটা আমার যেটা হয়েছে সেটা হচ্ছে অক্সিডেটিভ অ্যাডিশন। এই স্টেজে হয়েছে আমার অক্সিডেটিভ অ্যাডিশন, কোবাল্টের অক্সিডেশন স্টেট +1 থেকে +3 হয়ে গেছে এবং এখান থেকে যদি আমার ব্যাক টু অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট যেতে হয় তাহলে আমরা দেখতে পাবো যে আর এই অ্যালকোহলটি বেরিয়ে যাবে এবং তার সাথে আমার এটা আমার বেরিয়ে যাচ্ছে এবং অ্যালকোহলটি বেরিয়ে গেলেই আমরা দেখব যে সেই স্টেজে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভ ফর্মটাকে আমাদের ফিরে পেতে হবে এবং সেখানেও আমরা দেখব যে কার্বন মনোক্সাইডের পার্শিয়াল প্রেশার মেনটেন আছে, কারণ হাই প্রেশারের রিয়াকশনটা হচ্ছে। তো এইখান থেকে যদি এই পার্টটি বেরিয়ে যায় তাহলে আমার 2টি কার্বন মনোক্সাইড, একটি হাইড্রাইড এবং একটি PR3 থাকছে, কিন্তু অ্যাক্টিভ ফর্মে 3টি কার্বন মনোক্সাইড আসবে, অতএব এক্সট্রা কার্বন মনোক্সাইডটা এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এই স্টেজটা হচ্ছে আমাদের হাইড্রোজিনেশনের স্টেজ। আর এইখানে যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে হাইড্রোফরমাইলেশন। তাহলে তোমরা বুঝতে পারছো যে ক্যাটালিস্টটিকে যদি আমরা মডিফাই করে দিই একটা ফসফিন বেসড লিগ্যান্ড দিয়ে, তাহলে হাইড্রাইডিক নেচারটা অনেক বেড়ে যায় এবং তার সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হাইড্রাইডিক নেচারটা বেড়ে যাওয়ার জন্য আমরা দেখতে পাবো যে সেটা কিন্তু আর অ্যালডিহাইড স্টেজে কিন্তু থামবে না। অ্যালডিহাইড স্টেজে কিন্তু সেটা আর থেমে থাকছে না, এটা আরো এগিয়ে গিয়ে আমরা অ্যালডিহাইডটা রিডিউস হয়ে কিন্তু আমাদের অ্যালকোহল তৈরি করে দিচ্ছে। তাহলে এই পুরো স্টেপটা, এই যে PR3 বেসড ফসফিন বেসড কোবাল্টের লিগ্যান্ডটা নিলে যেমন তার অ্যাডভান্টেজ আছে, আমরা দেখব লিনিয়ার টু ব্রাঞ্চ অ্যালকিনের ফরমেশনের রেট অনেক বেড়ে যায়, কিন্তু তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমাদের রিডাকশন, এই যে হাইড্রোফরমাইলেশন স্টেজটা, সেই হাইড্রোফরমাইলেশনটাকে আমাদের আটকানো অসম্ভব হয়ে দাঁড়ায় এবং পারপিচুয়ালি খুব টাফ সিচুয়েশন হয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে যদি আমাদের সিগমা ডোনার ক্যাপাবিলিটিটাকে আমরা কমিয়ে দিই, সিগমা ডোনার ক্যাপাবিলিটিটা যদি আমরা কমিয়ে দিই তাহলে অ্যালডিহাইড টু অ্যালকোহলের রেশিওটা কীরকম হয়? আমরা যদি একটা ছোট্ট টেবিল বানানোর চেষ্টা করি, লেটস সে আমার লিগ্যান্ড আর এইখানে আমি অ্যালডিহাইড টু অ্যালকোহল রেশিওটা নিয়ে ভাবার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে যত আমরা স্ট্রং কোঅর্ডিনেটিং লিগ্যান্ড রাখতে থাকবো, যেমন PET3 তারপর তুমি ইথাইলের পর তুমি প্রোপাইল ভাবতে পারো, বিউটাইল ভাবতে পারো, PR3 PBU3 এবং এরপর আস্তে আস্তে যত আমাদের সিগমা ডোনার ক্যাপাবিলিটি কমতে থাকবে, যেমন হচ্ছে ধরো PET2PH ETPH2 এবং তারপর সেখান থেকে PPH3, এইভাবে যদি আমরা যেতে থাকি তাহলে এই রেশিওটা আমরা দেখতে পাবো যে এই সিচুয়েশনটা আমাদের 0.9 1.0 1.1 থেকে এটা হয়ে যাবে 11.7। মানে যত আমার উইকলি কোঅর্ডিনেটিং লিগ্যান্ড বাউন্ড হতে থাকবে
উইকলি সিগমা ডোনার লিগ্যান্ড বাউন্ড হতে থাকবে, তত আমরা দেখতে পাবো যে অ্যালডিহাইড থেকে অ্যালকোহলের রিডাকশনের যে ব্যাপারটা এখানে ঘটছিল মডিফিকেশন অফ ক্যাটালিস্টের জন্য, সেটা আমরা দেখতে পাবো যে আস্তে 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 কমতে থাকবে। তখন আমরা দেখবো যে মোস্টলি অ্যালডিহাইডটাই আমাদের প্রায়ার প্রোডাক্ট তৈরি হয়ে থাকে, অ্যালকোহলের অ্যামাউন্টটা কম। এটা অলমোস্টই বুঝতে পারছো 92% অফ অ্যালডিহাইড তৈরি হয় আর 8% অ্যালকোহল। বাট যখন আমার সিগমা ডোনার কোপাবিলিটি অনেক বেশি, PET3 PME3, তখন দেখো PPR3 আইসো ট্রাইপ্রোপাইল ফসফিন, যেটা ট্রাইপ্রোপাইল ফসফিনের ক্ষেত্রে আমাদের 50% অ্যালকোহল এবং 50% কিন্তু আমাদের অ্যালডিহাইড তৈরি হয়ে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে ক্যাটালিস্ট মডিফিকেশনের মধ্যে দিয়ে আমরা যেমন ইল্ড অনেক বেশি পাই, লিনিয়ার টু ব্রাঞ্চ অ্যালকিনের অ্যামাউন্টটা অনেক যখন কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে আবার সাবস্ট্রেট থেকে যে প্রোডাক্ট তৈরি, যে প্রোডাক্টের ফার্দার রিডাকশনও কিন্তু হয়ে যাচ্ছে, এবং যেখানে আমরা অ্যালডিহাইড স্টেজে না থেমে আমরা কিন্তু অলমোস্ট অ্যালকোহল পর্যন্ত পুশ আপ করছি। তাহলে আজকের এই লেকচারটাতে আমরা যেটা বোঝার চেষ্টা করলাম যে হাইড্রোফরমাইলেশন রিয়াকশন কাকে বলে। হাইড্রোফরমাইলেশন রিয়াকশন মানে হচ্ছে যেখানে আমার একটা অ্যালকিনের সাথে হাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনে আমরা দু ধরনের ফর্মালডিহাইড টাইপের জিনিস পাবো, যেখানে আমরা দেখতে পাবো একটা ব্রাঞ্চ অ্যালডিহাইড, লিনিয়ার অ্যালডিহাইড পাবো। ওটো রোলেন এটা আবিষ্কার করেছিলেন, পরবর্তীকালে এই ক্যাটালিস্টটাকে অনেক মডিফাই করা হয়। ইনিশিয়ালি আমরা আলোচনা করেছিলাম যে HCO টাইপের ক্যাটালিস্ট, যেখানে কোনো সিগমা ডোনার নেই, অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট থেকে আমাদের কোরিলেশন সাইট ভ্যাকেন্ট হয়ে অ্যালকিন এডিশন হয়, তারপর আবার আমাদের সেখানে আবার কার্বন মনোক্সাইড এডিশন হয়ে আমার এখানে মাইগ্রেটরি ইনসারশন হচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে মাইগ্রেটরি ইনসারশন হচ্ছে, এবং সেইখানে আমরা দেখতে পাবো যে আরেকটা পরের স্টেপেও আবার মাইগ্রেটরি ইনসারশন হবে এবং সেখানে কার্বন মনোক্সাইড অ্যাড হয়ে আমার এই ফরমাইল গ্রুপটা তৈরি হচ্ছে, যেখানে আমার একটা অক্সিডেটিভ এডিশন হবে, কোবাল্টের অক্সিডেশন স্টেট +1 থেকে +3 হয়ে যাবে, এবং তারপর রিডাকটিভ এলিমিনেশনের মাধ্যমে আমরা দেখতে পাবো আমাদের যে ফাইনাল প্রোডাক্ট, এই ফাইনাল প্রোডাক্ট বেরিয়ে চলে আসছে এবং আমরা অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্টকে ফেরত পাচ্ছি। পরবর্তীকালে 1970-এর দশকের দিকে এই ক্যাটালিস্টটাকে মডিফাই করে একটি কার্বন মনোক্সাইড বা একটা পাই অ্যাসিডিক লিগ্যান্ডকে কমিয়ে আমরা একটা সিগমা ডোনার লিগ্যান্ড নিয়ে আসি। সেক্ষেত্রে এই যে হাইড্রোফরমাইলেশনের যে স্টেজটা, সেটা অলমোস্ট রিমেন্স দ্য সেম, কিন্তু প্রবলেম হয়ে যায় যে আমাদের সাইড রিয়াকশন হিসাবে হাইড্রোজিনেশনও শুরু হতে থাকে। কারণ মানে ফরমাইল স্টেপে আমরা থেমে থাকে না, শুধুমাত্র অ্যালডিহাইড তৈরি হয় না, ওটা ফার্দার রিডিউসড হয়ে, যেহেতু হাই প্রেশার অফ হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইড মেনটেন হচ্ছে, আমরা কিন্তু অ্যালকোহল স্টেজ অবধিও চলে যাই। এবং সেটা আমরা দেখলাম যে যত আমার সিগমা ডোনার ক্যাপাবিলিটি এই ট্রাইথিল ফসফেটে বাড়তে থাকবে, তত আমরা দেখতে পাবো যে এই লিগ্যান্ডগুলো আমরা দেখতে পাবো যে অ্যালডিহাইডের পরিমাণটা আমার বাড়তে থাকবে, অলমোস্ট 50% থেকে শুরু করে একদম অলমোস্ট 50 থেকে অলমোস্ট 90% to 80% পর্যন্ত রেশিওতে অ্যালডিহাইড টু অ্যালকোহল আমাদের হতে পারে। পরবর্তী ক্লাসে আমরা কিছু টিউটোরিয়াল আলোচনা করব এবং আরো কিছু স্পেসিফিক ক্যাটালিস্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।